আসসালামু আলাইকুম লিসেনার্স, যারা নতুন শুনছেন তাদের জন্য আমার পরিচয়টি আবার দিতে চাচ্ছি। আমি ডক্টর আলিফ রাজি, ভূত এফএমে প্রায় 8 বছর 9 বছর ধরে আসছি। আজকে যে ঘটনাটা শেয়ার করবো এটা আমি একজনের কাছ থেকে পেয়েছি আর কি। তো আসবো করে আসা হচ্ছিল না, আজকে চলে আসছি হঠাৎ করেই গতকালকের নোটিসে। তো যেই আপুটার ঘটনা বলবো তার নামটা আমি প্রকাশ করতে পারছি না, কারণ তিনি এসে বলতে চাচ্ছিলেন, কিন্তু যেহেতু বয়স্ক মহিলা প্লাস ওনার ফ্যামিলি আছে, উনি আসতে পারছিলেন না। তো আমি ওনার হয়ে ঘটনাটা বলছি আর কি। এখানে এটা হচ্ছে 2000 সালের ঘটনা। তখন তার বেবির বয়স ছিল 5 মাস। তো তারা ফুল ফ্যামিলি, তার হাজব্যান্ড সহ তার একটা বাসায় থাকতেন আর কি, ভাড়া বাসায়। তো ওখানে প্রায় 3-4 বছর ধরে থাকতেন। তো তার বেবির বয়স ছিল 5 মাস, আর সাথে একটা কাজের মেয়ে থাকতো। তো সেই বাসাতে আসলে মেয়েটা আসে 6 মাস ধরে, আর তারা থাকতো প্রায় 3-4 বছর যাবৎ ওই বাসাতে। তো ঘটনাটা ঘটে হচ্ছে 2000 সালের রমজান মাসে। আসলে ঘটনাটা পুরোটা রমজান মাসেই ঘটে। তো রমজানের শুরুতে যেদিন ঘটনা ঘটে সেদিনের কথা বলছি। তো মেয়েটা আসলে কোনো সমস্যাই ছিল না তার লাইফে, এরকম কোনো প্রবলেমই ছিল না, এরকম কোনো কিছু ঘটবে এরকম তিনি চিন্তা করতেন না। এমনও হতে পারে, অনেক ঘটনা আছে যে স্বপ্ন দেখছে বা কিছু একটা, না এরকম কিছু না। স্বাভাবিক জীবনযাপন করতে গিয়ে হঠাৎ করে তার দ্বিতীয় রমজানে এই জিনিসটা চোখে পড়ে, এরকম যে তিনি ঘুম ভাঙে। তো তার অভ্যাস ছিল এরকম যে রমজানে তিনি তার রান্না করতেন হচ্ছে ইফতারের পরপরই তিনি সেহরি রান্নাটা করে ফেলতেন। আর সেহরির সময় যেহেতু তার হাজব্যান্ড গরম ভাত খেতে পছন্দ করতো, তো গরম গরম রান্না করার জন্য তিনি রাত 2টার দিকে উঠতেন আর কি। তো সবার বাসায় এরকম কাজের মেয়ে থাকলে দেখা যায় যে তার কাজের মেয়েকেও রাত 2টার দিকে উঠতে হতো সেহরির সময়। তো তিনিও তার কাজের মেয়েকে ডাকতে যায় আর কি। রাত 2টার দিকে তার কাজের মেয়েকে ডাকতে যাওয়ার পর তিনি লাইটটা জ্বালায় তার কাজের মেয়ের রুমে। বাসাটা বেশ বড়। তো লাইট জ্বালানোর পর দেখে যে কাজের মেয়েটা চিত হয়ে, আমরা রাসেল ভাই যেটা ডেসক্রিপশন যদি দিতে হয়, চিত হয়ে থাকলে মাথাটা উবুত হয়ে আছে, মাথাটা উল্টার দিকে, মানে বালিশের উল্টার দিকে আছে, মাথাটার উল্টা পাশা দেখা যাচ্ছে। তো উনি খুব ভয় পেয়ে যায়, একটা চিৎকার দেয়। চিৎকার দেওয়ার সাথে সাথে মেয়েটাও ফরফর করে উঠে যায়। আচ্ছা, তো মেয়েটা এরকম সময় ফিসফিসের কথা বলছিল। তো ওনার কাছে একটা জিনিস স্পষ্ট শোনা যায়, যে এটা আমি রাসেল ভাইকে বলি নাই, এবার আমি এটা লুকিয়ে গেছি। উনি এরকম বলতে শোনা যায় যে আমি অপেক্ষা করতেছি, আপনারা আসেন। এটা ঘুমের মধ্যে বলছিল, আচ্ছা, উল্টা হয়ে। তো উনি এক চিৎকার দেয়, ওনার চিৎকারে মেয়েটাও উঠে যায়। তো উঠে যাওয়ার পরে বলে যে আপা কি, খালামা কি হয়েছে, তুমি এভাবে শুয়েছিলা কেন? খালামা আমি তো এভাবেই শুই। তো ওনার হাজব্যান্ডকে উনি এটা ডিটেল বলে যে আমি এরকমভাবে দেখছি। ওনার হাজব্যান্ড বলে, ধর এটা কোনো সমস্যা না, অনেকের এরকম ঝামেলা থাকতে পারে, অনেকেই ফ্লেক্সিবল বডি, এরকম ঘাটটা ফ্লেক্সিবল থাকতে পারে, কোনো ভয় টাইপ কিছু নেই। তো যেহেতু উনি বাসায় একা থাকতেন, তো হাজব্যান্ড থাকতেন বাইরে অফিসে, তো নজরদারি উনি বেশি বাড়িয়ে দেয় যে মেয়েটাকে একটু দেখবো কি করে না করে। প্লাস মেয়েটার আসলে কাজ ছিলই ওনার বাচ্চাকে টেক কেয়ার করা, বেবিসিট করা, আর মাঝে মধ্যে টুকটাক হাউসহোল্ড কাজগুলো মেয়েটা করতো আর কি। তো রেগুলার লক্ষ্য করতো মেয়েটা কি করে না করে, তাকিয়ে থাকতো মেয়েটা কি করছে না করছে। হঠাৎ করে 5ম বা 6ষ্ঠ রমজান হবে, আচ্ছা, তিনি তার ফ্রিজের মধ্যে আম রেখে দিয়েছিল। মানে আম বলতে জিনিসটা শুনতে কিরকম লাগে যে আম নভেম্বর মাসে, 2000 সালের ঈদটা হয়েছিল ডিসেম্বর, 26শে ডিসেম্বর। তো নভেম্বরের 27 তারিখ থেকে রোজা শুরু হয়েছিল। তো উনি আম রেখেছিল ওই সিজনের আমগুলা ফ্রিজে, ডিপ ফ্রিজে। তো সেটা নরম করে মানে ব্লেন্ড করবে ইফতারে খাওয়ার জন্য আর কি, দুপুরের পরপর, ইফতারের 1.5-2 ঘন্টা আগে। তো উনি ব্লেন্ডারে আমটাম ঢুকিয়ে মানে ঢাকনাটা লাগাবে, স্টার্ট করবে সুইচ, এমন সময় মেয়েটা দৌড়ে আসে। মেয়েটা দৌড়ে এসে বলে আপা, খালাম্মা আমাকে দেন, আমি বানাই। সে কি করলো, সুইচটাও ছাড়লো, উপরে ঢাকনাটাও লাগালো না, হাতটা ব্লেন্ডারের পুরো ব্লেডের মাঝখানে ঢুকাই দিল। তো আপনি তো চিন্তাই করতে পারছেন কি হবে সেখানে, একদম থেতলে, মানে মাংস থেতলে বের হয়ে যায়, ওখান থেকে ছিটকায় পড়ে, রক্ত ছিঁড়ে আটকে অবস্থা খারাপ একদম। তো সেদিন আর ইফতারটা প্রপারলি হয় নাই, এই মেয়েটাকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হয়। মেয়েটাকে মানে স্টিচ করে প্রায় 17-18টা স্টিচ লাগে, বাসায় নিয়ে আসে। তো এরকম চলতে থাকলে তো সমস্যা। তো আর মেয়েটার চালচলনটা এরকম ছিল যে রাসেল ভাই, রমজানে তো অনেক মেয়েই দেখা যায় যে 10-12 বছর বাচ্চা বাসায় থাকলে রোজা রাখে, চেষ্টা করে রোজা রাখার, বা মানে বাসার মালিক যদি বলে রোজা রাখার জন্য সে রোজা রাখে। এই মেয়েটা রোজা রাখতো না, কখনো বললেও রাখতো না।
তোর চালচলনটা একটু ডিফারেন্ট লাগার কারণে তো ওনারা ডিসিশন নেয় যে না মেয়েটাকে ওর বাবা মার কাছে দিয়ে দিব। ইভেন মেয়েটাকে যে মহিলাটা দিয়েছিল তাকেও ডাকা হয় যে তুমি এসে ওকে ওর বাবা মার কাছে উঠাই দাও, বুঝাই দাও, কোনো দুর্ঘটনা নেক্সট বার হওয়ার আগেই আমি বেঁচে যাই, মানে এরপরে ঘটতে পারে কোনো দুর্ঘটনা, প্লাস আমার বাচ্চাকে রাখে আমি ঝামেলা রাখতে চাই না। তো যেই মহিলাটা এই মেয়েটাকে ওই বাসায় দেয় আর কি, সেই মহিলাটা আসে আর কি রাতের বেলা, সকালবেলা আসে, আসার পরে বলে কি ব্যাপার, তোর কি অবস্থা। তো আগামীকাল এরকম মানে দিন হয় যে ওই মেয়েটার বাবা মা আগামীকাল আসবে আর যে মেয়েটা দিয়েছে সে আজকে আসছে আর কি। তো কথা বলতে বলতে এক ফাঁকে মেয়েটার মানে মেজাজ যেমন খিটমিটে হয়ে যায়। মেয়েটা কি করে, ওনার যে কোলে মানে বাচ্চাটা ছিল, মানে বাচ্চাটা শুয়েছিল, বাচ্চাটাকে কোলে নিয়ে মানে একটা মানে কি বলে আছাড় মারে খাটের উপরে। আচ্ছা। তো খুব উল্টাপাল্টা ভাবে বাচ্চাটা পড়ে নাই, যার কারণে বাচ্চাটা বেঁচে যায়। যদি মেঝেতে পড়তো বাচ্চাটা মারা যেত, একদম নির্ঘাত। আর ও রাগের মাথায় গিট করতে থাকে, এমন সময় ওকে বেঁধে ফেলে। ওনারা দুইজনই ড্রয়িং রুমের সোফার হাত মানে পায়ের সাথে বেঁধে রাখে কালকের ওর বাবা মা আসার পর্যন্ত। এবং এই আসা পর্যন্ত বাসার মধ্যে সে ওই চিৎকার করতে থাকে অনেকক্ষণ, প্লাস যেসব খাবার দেওয়া হয়েছিল সেগুলো সে খায়নি। আচ্ছা। পরের দিন ওর বাবা মা আসে এবং বাবা মাকে বলে যে তোমার মেয়ে আমার বাচ্চাকে আছাড় মারছিল তো, এবং আমরা কোনো টাকা পয়সাকে দিব না। তো বাবা মা বলে যে আমরা গরিব মানুষ, সেই কথাবার্তা বলে একটা সবাই কনভিন্স করে কিছু টাকা নিয়ে যায় ওনাদের কাছ থেকে। তো যাই হোক মেয়েটাকেও দিয়ে দেয়, মেয়েটা চলে যায়। তো রাসেল ভাই এখান থেকে ঘটনা শুরু। তো যেদিন মেয়েটা চলে যায় তার থেকে 3 থেকে 4 দিন পর হবে, উনি রাত্রে এরকম ইফতারের পর সন্ধ্যার খাবার মানে রান্না বান্না শুরু করে দিয়েছে আর কি। আচ্ছা। ইফতারের প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পরে রাতে যেটা খাবে সেহরিতে সেটা রান্না শুরু করে দিয়েছে। তো রান্না করতে করতে এক পর্যায়ে বেল বাজে, বাসার কলিং বেল বাজলে সে যেহেতু কাছাকাছি আর তার বাচ্চাকে ওই সময় তার হাজবেন্ড দেখছিলেন আর কি। তো কলিং বেল দরজা খুলে দেখে যে কেউ নাই। তো সিঁড়িতে উকি ঝুঁকি দেয় যে কেউ আছে কিনা। পরে আবার তিনি দরজা লাগিয়ে ব্যাক করে, আবারও 2 মিনিট পর কলিং বেল, এবং কন্টিনিউয়াস 3-4টা কলিং বেল। এইবার রাসেল ভাই উনি যেটা করেন যে কলিং বেলটা শুনে দৌড়ে যায়, দরজাটা খুলে কে আছে দেখার জন্য। প্রথমে ওই যে লুকিং গ্লাস দিয়ে দেখে কেউ নাই, তারপরে সে খোলার পর তিনি একটা চিৎকার দেয় যে একটা কালো বেড়াল খুব সুন্দর করে পেরেক দিয়ে গাঁথা, ছিন্ন ভিন্ন অবস্থায়, হাত পা মাথা লেজ আলাদা আলাদা করে পেরেক দিয়ে গাঁথা দরজার মধ্যে। খুব বিভৎস দৃশ্য, রক্ত ঝরছে। মানে কিছু যখন কল্পনা করেন আমি কল্পনা তো আসে না রাসেল ভাই, একদম মানে সম্ভব না এটা। তো উনি এক চিৎকার দেয়, তো ওনার হাজবেন্ডকে বলে যে তুমি বাবুকে রেখে আসো, তুমি আসো একা। ওনার হাজবেন্ড হচ্ছে রাজসাক্ষী, এমন হতো সে নিজে সব দেখছে, নিজে সব প্রত্যক্ষ করছে এমন কিছু না। ওনার হাজবেন্ড এসেও একই জিনিস দেখলো। আচ্ছা। দেখার পর বললো তুমি দরজাটা লাগাও, আমি নিচে যাই, দারোয়ানকে জিজ্ঞেস করি কেউ ঢুকছে কেন। দারোয়ানটাই বাসাটা খুব অ্যাক্টিভ, ওই বাসার একদম নিচে গেটের মধ্যে সামনে দাঁড়ায় সবসময় থাকে। তো দারোয়ানটাকে জিজ্ঞেস করছে কি অবস্থা, এখানে কি হয়েছে, কাহিনী কি, এরকম বাসায় উপরে তো আমার ঝামেলা হয়ে গেছে, দরজার মধ্যে কে জানি পেরেক মেরে বিড়াল কেটে রেখে দিয়েছে। জি। তো দারোয়ান বলে যে আমি এখানে ইফতারের পর থেকে আসি, এখানে একটা বান্দা ভেতরে ঢুকে নাই, ঢুকছে নিচতলা ভাড়াটে, তো দেখা যাচ্ছে যে নিচতলা ঢুকতেছে, তো আপনার উপরে উঠছে এমন কোনো বাসা এমন কেউ নাই। বলে যে তুমি আমাকে ভালো করে বলো তো যে আগামী গত 5-7 মিনিটের মধ্যে এরকম কেউ ঢুকছে কিনা। বলে না স্যার কেউ ঢুকে নেই। আচ্ছা। তো বলেছে তুমি চলো আমার সাথে। তো সে দারোয়ানকে নিয়ে উপরে উঠে দেখে যে সুন্দর করে লাগানো পেরেকগুলা দরজার মধ্যে লেগেছে, কিন্তু কোনো বিড়াল নেই। আচ্ছা। ওই কালো বিড়ালটা নাই এখানে। তো দারোয়ানকে সে পাঠায় দেয়, ভেতরে ঢুকে সে দুয়া কালাম পরে একটা সময় বলে যে রমজান মাস ইনশাল্লাহ আমাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু আস্তে আস্তে ডিসিশনের দিকে যেতে থাকে যে বাসাটা ছেড়ে দিবে, কারণ এই বাসাটা তো অনেকদিন ধরে আছে তো, আর বাসার মালিকটাও তার খুব বেশ ভাল লাগে আর কি। এই জন্য সে মানে বাসায় থাকতে পছন্দ করছিল, কিন্তু এরকম ঘটতে থাকলে তো আর সম্ভব না। না, একদমই না। তো সেদিন ওইটা ছিল 12-13 রমজান হবে, এমন সময় তার রাত্রেবেলা এরকম ভাত রান্না করার জন্য ওঠে 2টার দিকে। মানে অ্যাক্টিভিটিসগুলো এমন সময় হচ্ছিল যখন তিনি উঠছে, মানে কোনো কিছুতে কাজ ব্যস্ত ছিল না, হঠাৎ করে ব্যস্ততা বাড়বে এমন সময় সে এসব জিনিসগুলো প্রত্যক্ষ করছে। আচ্ছা। তো ডাইনিং স্পেসে গিয়ে 1 গ্লাস পানি ঢেলে খাবে এবং রান্নাঘরের লাইটটা জ্বালিয়ে কাজ শুরু করবে, এমন প্ল্যানিং আর কি। তো তার হাজবেন্ড এবং তার বাচ্চাটা তখন ঘুমাচ্ছিল। তো উনি
রান্নাঘরে আর বাতি জ্বালাতে পারে না, এমন সময় ওই অন্যান্য রুমের লাইট যেগুলি জ্বলছে সেটার মধ্যেই দেখতে পাচ্ছে যে রান্নাঘর থেকে একটা মানুষ আসছে। আমি রাসেল ভাই অবয়ব বলবো না, কারণ উনি বলেছে উনি মানুষ দেখেছে। আচ্ছা, একটা ঝাঁকড়া চুলওয়ালা একটা মেয়ে, মানে একদম নরমাল মানুষের মতো আচ্ছা, ঝাঁকড়া চুলওয়ালা একটা মেয়ে রান্নাঘর থেকে আস্তে আস্তে এগিয়ে আসছে তার দিকে, এবং এই ঘাড়ের মধ্যে ওই মেয়েটার হাইটটা হচ্ছিল ওনার বাসায় যে কাজের মেয়েটা ছিল, চেহারা যেহেতু দেখতে পারে নাই, উনি বলছে যে আমি তো জানি না এটাকে, ঘাড়ের মধ্যে বিড়াল একটা, সেই বিড়ালটা কালো বিড়ালটা যেটা ছিন্ন ভিন্ন অবস্থায় আমরা ছিন্ন দেখেছি। ভিন্ন অবস্থায় ছিল দরজার মধ্যে। উনি এক দৌড়ে যে দরজা লাগায় সে তার হাজবেন্ডকে ডাকতে থাকে এবং কন্টিনিউয়াস ডাকতে থাকে। ওনার হাজবেন্ড জাগে না তো জাগে না। উনি আবার বাচ্চাটার কাছে যায়, বাচ্চার কাছে দেখে বাচ্চা নিঃশ্বাস নিচ্ছে কিনা, কিন্তু তারপর বাচ্চাটা নিঃশ্বাস নিচ্ছে, কোনো সমস্যা নাই, কিন্তু হাজবেন্ড জাগছে না। এই হাজবেন্ডটা বলে যে আমার হাজবেন্ড একটু রাত্রেবেলা কোনো টোকার শব্দ পেলেও উঠে যায়, এত পাতলা ঘুমোর, কিন্তু ও উঠছে না। প্রায় 5 মিনিট ঝাঁকানোর পরে হঠাৎ করে ওনার হাজবেন্ড তাপড়িয়ে উঠে বলে যে কি হয়েছে, আমি এরকম অবস্থা, বলে কি হয়েছে, কাহিনী কি, আমি তোমাকে অনেকক্ষণ ধরে ডাকতেছি। বলে আর বললো না, আমি একটা আতরের গন্ধ পাইছি, গন্ধটা এত প্রবল আমি না এরপর আর কিছু মনে করতে পারি নাই। আচ্ছা, তুমি যতক্ষণ আমাকে ডাকলা, বলে যে আমি এতক্ষণ এই জিনিস পাইছি, আর আমি এই রান্নাঘরে এরকম একটা ঝাঁকড়া মেয়ে দেখছি, ওনার কাঁধের মধ্যে বিড়াল ছিল, এবং যখন আমি তোমাকে ঝাঁকাচ্ছিলাম তখন আমাদের দরজা ধাক্কাচ্ছিল। তো ভাইয়া দরজাটা খুলে দেখে বাসায় কেউ আছে কিনা, লাইট জ্বালায়, পুরা বাসা লাইট জ্বালায়, দেখে কেউ নাই বাসাটাতে। আচ্ছা, তো ওনারা এত কিছু হওয়ার পরে তো কোথায় যাবে বুঝতে পারছিল না, ওঝা কি হবে, কোথায় যাবে, কার কাছে যাবে। তো যেহেতু মসজিদে এসে নামাজ পড়ে, সেই মসজিদের ইমামের সাথে তার আবার সখ্যতা ছিল, তো ইমামকে জিজ্ঞেস করে আমি তো এরকম আমার বাসায় ফেস করছি, আপনি আমাকে কোনো একটা সলিউশন দেন। আচ্ছা, ইমাম বলে যে আপনি সকালবেলা ফজরের নামাজটা পড়েন রেগুলার মানে সাথে জামাতের সাথে, এবং ঈশার ওয়াক্তটা জামাতের সাথে পড়েন, আল্লাহ আপনার জিম্মাদার হয়ে যাবেন। প্লাস আপনি রেগুলার সকালবেলা বাসা থেকে বের হওয়ার আগে এবং রাত্রেবেলা আপনি যখন ঘুমাতে যাবেন বাচ্চা সহ সূরা ইখলাস, সূরা নাস এবং ফালাক 3বার করে পুরো বডি মাসহ করবেন, যাতে আপনাকে কেউ ধরনের কোনো ক্ষতি করতে না পারে। আচ্ছা, তো এইটা উনি রেগুলারলি করছিলেন। আর ওনাদের তো প্ল্যান এরকম যে রাসেল ভাই এই মুহূর্তে বাসাটা চেঞ্জ করা সম্ভব না, কারণ সামনে ঈদ, আর ঈদের থেকে বড় কথা হচ্ছে অফিসও তাকে কোনোভাবে ছাড়ছে না, কারণ বাসাতে আপনার বাসা চেঞ্জ করতে গেলেও তো বাসা খুঁজতে হবে, বাসা খোঁজার পর আবার বাসাতে ওঠা অনেক ঝামেলা, আর এই অল্প সময়ে বাসা খোঁজা সম্ভব না। তখন রমজানের প্রায় 17-18 হয়ে গেছে। যেহেতু সম্ভব না, তিনি ডিসাইড করে যে ঠিক আছে, আমরা যেহেতু 22শে ডিসেম্বর আমাদের গ্রামের বাড়ি চলে যাচ্ছি ঈদ করতে, রংপুরে ওনাদের গ্রামের বাড়ি চলে যাচ্ছি, তো আমরা যখন আসবো তখন আমরা ইনশাল্লাহ বাসাটা চেঞ্জ করব, সময় নিয়ে করবো ইনশাল্লাহ, তার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে। আচ্ছা, তো তিনি এই ডিসিশনে যায় আর কি। আর যেটা হচ্ছে মানে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, 22 তারিখের আগে 20শে রমজান আছে 20শে ডিসেম্বর 22শে ডিসেম্বর তিনি যাবে, তো যাওয়ার 2 দিন আগে, তো এটা হয় 20শে ডিসেম্বর হিসাব করলে। তো 20শে ডিসেম্বর ওনার এরকম রাত্রেবেলা 2 হাজব্যান্ড ওয়াইফই ওঠে, তো বাচ্চাটাকে উনি দেখতে, বাচ্চার প্রচণ্ড কাঁদতে থাকে। তো তিনি বলে যে ঠিক আছে, আমি রান্নাটা মানে ভাতটা বসাই দিই, তুমি বাবুটাকে দেখতে থাকো। তো লাইট জ্বালায় এবং টিভিও চলতে থাকে। টিভিতে ওই সময় তারা ওই যে মানে ইসলামিক চ্যানেল চলছিল আর কি। তো ওই সময় তিনি উঠার পরে রান্নাঘরে যাওয়ার সময় আপনার ড্রয়িং রুমটা ক্রস করে যেতে হয়। আচ্ছা, ড্রয়িং রুমটা ক্রস করার সময় কিছু ফিস শব্দ আসতে থাকে। এমন রাসেল ভাই ওনার বাসাটা একটা জায়গায় একা বা কিছু পাশাপাশি একটা বাসা আছে, পাশাপাশি জানালা, মানে পাশের লোকজন যে সেহরির সময় জেগে গেছে এটা দেখা যাচ্ছে। আচ্ছা, তো ফিস শব্দটা পাশের বাসা থেকে না, এটা তার কাছ থেকে খুবই কাছ থেকে শব্দটা আসছে। আচ্ছা, তো যেহেতু এতগুলো অকারেন্স তার সাথে ঘটে গেছে রাসেল ভাই, উনি ওনার হাজবেন্ডকে ডাক দেয়। আমি বেশি বড় করতেছি না তো রাসেল ভাই, না ঠিক আছে। তো ওনার হাজবেন্ডকে ডাক দেয়। ওনার হাজবেন্ড যখন আসে ওনার সাথে, তো উনি ওনার হাজবেন্ডের সাথে পেছনে যাইতে থাকে ড্রয়িং রুম থেকে। ফিস শব্দ, এবং যতই কাছে যায় ততই মানে অজানা ফিস শব্দ, এই শব্দ তার আগে কখনো শোনেন নাই। আচ্ছা, ড্রয়িং রুমের লাইট জ্বালায় রাসেল ভাই, আপনি জানেন আপনি জ্বালালে কি দেখতেন, এরকম দেখলে আপনি কি করতেন? ড্রয়িং রুমের মাঝখানে একটা পাকা কবর দেখতে পায় তারা, 2 হাজব্যান্ড ওয়াইফ, এবং পাকা কবরের মধ্যে অ্যারাবিক ওয়ার্ডে কিছু একটা লেখা, আর চারিপাশে 3 থেকে 4 জন লোক মুনাজাত করছে। এবং সবাই আপনার কি ড্রেস পরা, বলে এই যে আমি অজ্ঞান হওয়ার মতো অবস্থা, সাদা লাল না কালো, আমি কি ড্রেস দেখছি আমার কিছুই মনে নাই, কিন্তু আমি দেখছি 4-5 জন লোক মুনাজাত করতেছে এবং আমার অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা।
আমার হাজবেন্ড পাশে হেল্প চায়, পাশের ফ্ল্যাটে হেল্প চায়, ফ্ল্যাটের লোকজন আমার সাক্ষী, আমার দারোয়ান আমার সাক্ষী। আমি দারোয়ানকে ডাক দেয়, উপর থেকে চিৎকার করে, কারণ আমাকে ফেলে আমার হাজবেন্ড নিচে যেতে পারছিল না, চিৎকার দেয়। নিচের থেকে দারোয়ান দৌড়ে আসে, পাশের বাসা থেকে লোকজন দৌড়ে আসে, গিয়ে দেখে ঘরের কোনো কিছু সমস্যা নাই, সব কিছু নর্মাল, সব ঠিকঠাক। ঠিকঠাক। আচ্ছা, পরে উনি মানে যিনি আপুইটি ঘটনা বলছে, বলে যে আমি আসলে অজ্ঞান হই নাই, কিন্তু অজ্ঞান হওয়ার অবস্থা আমি দেখছি যে আমার বাসায় লোকজন দিয়ে ভরে গেছে, মনে হচ্ছে আমার বাসায় ডাকাতি হয়েছে। আচ্ছা, তো আমি রেস্ট নেই ওই দিন রাতের বেলায়, এবং যেহেতু পরশুদিন চলে যাব ঈদের উপলক্ষে গ্রামের বাড়িতে, আপাতত সব বন্ধ টন্ধ করে দোয়া কালাম করে 22 তারিখে তারা রওনা দেয় রংপুরের উদ্দেশ্যে। রংপুরে 22 তারিখে যায়, এবং 26শে ডিসেম্বর 2000 সালে ওই দিন ঈদ হয় আর কি। তো 30শে ডিসেম্বর তারা ব্যাক করে। তো ঈদুল ফিতর 26শে, 30শে ডিসেম্বর তারা ব্যাক করার সময় তারা সাথে করে একটা ইয়া নিয়ে আসে আর কি, হাফেজ নিয়ে আসে, কোরআনে হাফেজ। উনি বেশ আল্লাহওয়ালা মানুষ, উনি হচ্ছে আপুর আপন চাচাতো ভাই, এবং বলে যে তোমরা যেহেতু বাড়িতে আসো অনেক দিন, তুমি আমার বাসায় কিছুদিন থেকে বেড়ায় যাও, 1 মাস থাকো। তো ওনারা ঘটনাটা বলে, প্ল্যানিংটা, যে এরকম 1 মাস আমরা বাসা খুঁজবো, আমি যেহেতু চলে যাই, তুমি তোমার আপার জন্য একটু আমার সাথে আমার বাসায় থাকো। ভাইয়াটা বলছে আর কি, ওই হাফেজ ভাইকে। তো ওই হাফেজ ভাই বাসায় তার ওয়াইফকে নিয়ে আসে, এবং রাসেল ভাই কোনো প্রবলেম নাই, এতদিন যেসব প্রবলেম ছিল কোনো প্রবলেম নাই, নট এ সিঙ্গেল প্রবলেম। ফিস কান্দে, ভালো করে শুনছে, ভালো করে গন্ধ নিচ্ছে, আতরের কোনো গন্ধ আছে কিনা, লাইট জ্বালিয়ে ঘুমাচ্ছে, বা কোনো প্রবলেম হচ্ছে, বা লাইট অফ করলে কিছু দেখছে, এরকম কিচ্ছু পাচ্ছে না। আচ্ছা, 7ই জানুয়ারি সেদিন ওনারা বাসা খুঁজতে গিয়েছিল, বাসা খোঁজাখুঁজি করে বাসায় আসার পরে 3টি নাম্বার একটা ফোন আসে। ফোনটা এমন ভাবে যে আপা কেমন আছেন, এটা সেই মহিলা যে মহিলা ওনাকে আগে কাজের মেয়ে দিয়েছিল। তো বলে যে আপা আপনার বাসায় তো কাজের মেয়ে নাই, আপনি কি কাজের মেয়ে রাখবেন? তো উনি বলে যে না, আমি এই ঝামেলার মধ্যে আর নাই, তুমি আমাকে আর কোনো ধরনের কাজের মেয়ের খবর দিতে আসবা না, আমি কোনো কাজের মেয়ে রাখবো না, আমার একটা ছোটা বউ আছে, এটাই এনাফ, দ্যাট ইজ এনাফ ফর মি। আচ্ছা, তো বলতেছে যে ওই আগের কাজের মেয়েটার নাম ছিল রুমকি। এই রুমকি কি খবর, বিয়ে শাদী হয়ে গেছে? বলে হাপা আপনি জানেন না, কি কাহিনী? বলে যে রুমকি তো ঈদের 4-5 দিন আগে মারা গেছে। ওকে ওর একটা ওর মানে বাসার বাড়িতে লোকজন খবর দিল, আমার পাশাপাশি গ্রাম, তো আমি তো ঈদে ছিলাম, আমি আর দেখা করতে যাইনি ওই জায়গায়, আমি ব্যস্ত ছিলাম, কিন্তু ঘটনা শুনছি যে ওই বাড়িতে ওকে ওই মানে পুঁতে রাখছে মাটিতে, কে জানি। তো ওর আব্বা মা নাকি বলতেছে সবাইকে যে ওকে, ওর শরীরে নাকি অনেক আগে জিনে আসর করছিল, আসর করার পরে জিন আর ওইটা ছাড়ে নাই, ওকে ছাড়ে নাই। তো ওর আবার ঈদের পর বিয়ে হওয়ার কথা ছিল। আচ্ছা, তো এখন এই কারণেই হয়তো জিনরে কোনো ঝামেলা করে ফেলছে, মাইরে এরকম ঘাটটার মটকাই দিচ্ছে বা কিছু একটা, গ্রামের লোকজন নাকি বলতেছে। তো ওকে এরকম অবস্থায় কবর থেকে পাওয়া যায় যে রক্ত হয়ে সারা শরীর মানে খুবই খারাপ অবস্থা, বিদঘুটে, খালি হাতের কবজিটা মাটির নিচ থেকে বের হয়েছিল। তো যেহেতু লোকজন খুঁজতেছিল, পরে উঠায় দেখে যে হ্যাঁ এটা ওই মেয়েটা। পরে দাফন করে, কিন্তু ঘটনা এরকমই যে উনি মিলাতে চেষ্টা করে। তাই এই যে ঈদের আগে দিয়ে আমি যখন ঢাকায় আমার বাসায় ড্রয়িং রুমে কবর দেখলাম, এটা কি ওর সাথে কিছুটা রিলেটেড কিনা, ওই মুহূর্তেরই তো ঘটনা যে ঈদের 5-6 দিন আগে মারা গেছে, হতে পারে। তো উনি যেহেতু বলতেছে, এখন আর যেহেতু আমি কনসার্ন না, এরপর থেকে আর কখনো উনি কিছু ফেস করে নাই, তো এরকম কিছু একটা হইতে পারে যে হয়তো রুমকি মারা যাওয়ার সাথে সাথে তার এসব প্রবলেমগুলা দূর হয়ে গেছে। এটাই ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আলিফ। এবং